Okay, Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start the class, so everyone be attentive and enjoy the class. আমরা প্রথমে গত ক্লাসে আমরা যে প্রেজেন্টেশন অথবা আমরা যে ট্রান্সলেশন করেছিলাম, আজকে সেই জায়গাটাতে যাওয়ার পূর্বে আমরা একটু স্পোকেনের কয়েকটা রুল একটু আলোচনা করব, যে রুলগুলা আমরা কথা বলতে গেলে প্রতিনিয়ত প্রয়োজন হয়। আমরা কথা বলতে গেলে শুধু টেন্স, শুধু মডাল, শুধু সেমি মডাল ব্যবহার করে বেশি কথা কিন্তু বলতে পারি না। আমাদের কথা বলার প্রয়োজন পড়ে এই জায়গাটাতে, যেখানে আমরা কয়েকটা রুল, ঠিক সেই রুলগুলা ছাড়া আমরা কথা বলতে পারি না। যেমন লাইকলি টু অর্থ সম্ভাবনা। এখানে কোনো টেন্সের স্ট্রাকচারের ভিতরে যদি লাইকলি টু আনতে চাই, তো আমাদেরকে সম্ভাবনা এমন একটি কথা বোঝাবে যেখানে সম্ভাবনা রয়েছে। হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে, আমার আগামীকাল ঢাকায় যাওয়ার সম্ভাবনা আছে। এই যে বাক্যগুলা, এক্ষেত্রে কি হবে? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর অজয়ের প্লাস লাইকলি টু কি হবে? প্লাস লাইকলি টু সাবজেক্টের পরে অ্যাম ইজ আর। যেমন হাফিজ ইজ, এখানে হাফিজ হচ্ছে একজন সাবজেক্ট, তারপর একটা ইজ বসেছে অক্সিলারি ভার্ব। যদি পাস্ট টেন্স হতো তাহলে ওয়াজ হতো, তারপর লাইকলি টু, তারপর ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। আমরা রুল মনে রাখতে পারি না, কিন্তু এক্সাম্পল মনে রাখলে এক্সাম্পল থেকে রুল তৈরি করা যায়। সবাই একটু মনে রাখবেন, এক্সাম্পল থেকে কিন্তু রুল তৈরি করা যায়, বিষয়টা মাথায় রাখতে হবে। অনেক রুল, শত শত রুল কিন্তু মনে রাখা সম্ভব না। আপনি একটা স্ট্রাকচার মনে রাখবেন, একটা এক্সাম্পল মনে রাখবেন, অটোমেটিকলি আপনার সব মনে চলে আসবে। আমাকে কি সবাই শুনতে পারছেন স্পষ্টভাবে? প্লিজ লেট মি নো দ্যাট। সাকিবুল হাসান, আচ্ছা, খুব ভালোভাবে ক্লাসটা দেখবেন। আজকে অনেক ট্রান্সলেশন সলভ করাবো আপনাদেরকে দিয়ে। কথা বলতে গেলে আমাদের একটা সময় কিন্তু জিটিএম মেথড ছিল। যারা এখানে 90-এর দশকে, 80-র দশকে পড়াশোনা করেছেন, দেখবেন ডিগ্রি বা ইন্টারমিডিয়েট বা এসএসসি লেভেলে অনেক ট্রান্সলেশন ছিল। আমি এই বইগুলো দেখেছি, হ্যাঁ, পপি গাইড গুলো যদি কেউ দেখে থাকেন, এখানে কিন্তু আমরা পাই। তো সেই ট্রান্সলেশন না জানলে আমরা কথা বলতে পারি না। যদি আমি সারা দিন শুধু রুল করাতে থাকি, গ্রামার করাতে থাকি, হবে না। বিভিন্ন ট্রান্সলেশন সলভ করতে হবে, বিভিন্ন স্ট্রাকচার আমাদেরকে দেখতে হবে, কথা বলার বিভিন্ন টেকনিক রয়েছে, সেইগুলো কিন্তু দেখতে হবে। শুধু গ্রামারের ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না। কথা বলা শিখতে গেলে কথা বলতে হবে, আপনাকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা শুধু এক রকমের সবজি দিয়ে, এক রকমের তরকারি দিয়ে কিন্তু সারা বছর খাই না, বিভিন্ন রকমের খাবার খাই, তাই না? কখনো মিষ্টি, কখনো টক, কখনো ঝাল। তো আমাদের বিভিন্ন রকমের কথা বলার ধরন আমাদেরকে শিখতে হবে। তো আমরা স্পোকেন রুল দেখছি কয়েকটা। এখানে লাইকলি টু, লাইকলি টু মনে রাখবেন একটু, এর অর্থ হচ্ছে সম্ভাবনা। হ্যাঁ, যেমন হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস, হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস, হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। খুব ভালোভাবে একটু লক্ষ্য করবো আমরা এই বিষয়টা। তারপর বলছে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইট ইজ লাইকলি টু রেইন টুডে। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু গেট এ স্কলারশিপ। এইগুলা দিয়ে একটু পরেই আপনাদেরকে কথা বলতে হবে। শুধু এই যে রুল গুলো, এখানে সামনে একটা রুল দিয়ে চারটা পাঁচটা বাক্য দিয়েছি, কিন্তু এই রুলের অধীনে আপনাদের আরো অনেক বাক্য করতে হবে। ফিরোজের রাঙামাটি যাওয়ার সম্ভাবনা ছিল। দেখেন এখানে কি বলছে, ফিরোজের রাঙামাটি যাওয়ার সম্ভাবনা ছিল। তাহলে টেন্সটা কি? পাস্ট টেন্স। একটু খেয়াল করবো আমরা। ফিরোজ ওয়াজ লাইকলি টু গো রাঙামাটি, তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল, ইউ আর লাইকলি টু গেট দ্য জব। এরপর একটা রুল বলছে যতবার ততবার। দেখেন এই কথাটা আমরা প্রায় বলি, সে যতবার বাজারে যায় ততবার পান খায়, সে যতবার বাজারে যায় ততবার চা খায়, সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয়, তুমি যতবার বাইরে যাও ততবার কাজের ক্ষতি হয়। এই যত তত, আমরা নট অনলি বাট অলস এর রুল দেখবো, আইদার অর, নাইদার নর। হ্যাঁ, এই ধরনের অনেক রুল আমাদেরকে মুখস্থ করতে হবে, এগুলো আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। কথা বলা শিখতে গেলে এগুলো নিজের কথা বলার ভিতরে ব্যবহার করতে হবে। অনেকেই বলে, স্যার আমার কথা বলতে গেলে ভয় করে, আমার লজ্জা করে, আমি পারি না, মুখে কথা আসে না, জড়তা। সব কিছু আপনি ওভারকাম করতে পারবেন। আপনার মনের ভিতরে সব সময় ইংরেজিতে কথা বলার একটা আগ্রহ থাকতে হবে, আর কিচ্ছু লাগবে না। এটাই আপনাকে ইংরেজি শিখিয়ে ছাড়বে। সে যতবার বাজারে যায় ততবার চা খায়, হি ড্রিঙ্কস টি অ্যাজ অফেন অ্যাজ হি গোস টু মার্কেট। সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয়, পিপল গেট বেনিফিটেড। পিপল গেট বেনিফিটেড। দেখেন এই জায়গাটাতে বলছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ অফেন অ্যাজ প্লাস এক্সটেনশন। একটু মনে রাখবো আমরা এটা, সাবজেক্টের পরে ভার্ব, তারপর অ্যাজ অফেন অ্যাজ, তারপর এক্সটেনশন। আমরা যতবার ভাত খাই ততবার শক্তি পাই। আমরা বলি না এই কথাটা, আমরা যতবার ভাত খাই, এটার ইংলিশ কি? আমরা ততবার শক্তি পাই। তো এই পিছনের দিকটা আগে আমরা কমপ্লিট করব, উই গেট এনার্জি, আমরা শক্তি পাই। অ্যাজ অফেন অ্যাজ উই ইট রাইস,
উই গেট এনার্জি অ্যাজ অফেন অ্যাজ উই ইট রাইস। আমরা যতবার ভাত খাই ততবার আমরা শক্তি পাই। গেট এনার্জি মানে শক্তি পাওয়া। এরপর বলছে ইহাই উপযুক্ত সময়। দেখেন ইহাই উপযুক্ত সময় কেমন, এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়, ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়, জমিতে বীজ বপন করার এটাই উপযুক্ত সময়। কিভাবে করবেন কথাগুলো একটু মনে রাখবেন। বলছে ইট ইজ হাই টাইম, দুইটা রুল রয়েছে, ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম। কি বললাম? ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এই দুইটা রুল আমাদেরকে খুব ভালোভাবে একটু মনে রাখতে হবে। ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম মানে উপযুক্ত সময়েই, আর ইট ইজ হাই টাইম মানে হচ্ছে ইহাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম সর্বপ্রথমে দিতে হবে, তারপর ভার্ব দিতে হবে, তারপর এক্সটেনশন দিতে হবে। এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন, ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ, তোমার ক্যারিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম টু বিল্ড আপ ইউর ক্যারিয়ার। ঔষধ খাওয়ার এখনই উপযুক্ত সময়, জমিতে বীজ বপনের এখনই উপযুক্ত সময়। এগুলো আপনারা ইট ইজ হাই টাইম দিয়ে করব। কিভাবে করব? ইট ইজ হাই টাইম। এরপর একটা বলছে সো দ্যাট, এই রুলটা কিন্তু আমরা প্রতিনিয়ত বাংলায় এই কথাটা ব্যবহার করি। আমি এত দুর্বল যে আজ হাঁটতে পারছি না। দেখবেন আমাদের স্বাস্থ্য বা শরীর, আমরা যদি মানসিক ভাবে অসুস্থ থাকি, শারীরিক ভাবে অনেক সময় বলি না, আমি এত দুর্বল যে আমি আজকে ক্লাস নিতে পারছি না, আমি এত দুর্বল যে আমি হাঁটতে পারছি না, চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তে পারি না। এই ধরনের সেন্টেন্স আমরা সো দ্যাট দিয়ে করব। কিভাবে সো দ্যাট ব্যবহার করব? সাবজেক্ট প্লাস অ্যামিজার, মনে রাখবেন, আমার সঙ্গে বলবেন আপনারা। সাবজেক্ট, মনে মনে সবাই একটু বলুন, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট। একটু মনে রাখবেন বিষয়টা। কি বলছে এখানে? বলছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, আবার সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। আম সো উইক ইন ইংলিশ, আম সো উইক ইন ইংলিশ দ্যাট আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম। সো তারপর ডট ডট ডট, তারপর হচ্ছে দ্যাট। এই রুলটা কিন্তু আমরা অনেক সময় জীবনের বিভিন্ন পর্যায়ে করেছি, ইন্টারমিডিয়েট লাইফে, ডিগ্রিতে, অনার্সে, তাই না? চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না। দেখেন এই জায়গাগুলো, এই ট্রান্সলেশন গুলো যদি কেউ করতে পারে, তাহলে আমি এখন যে ট্রান্সলেশন আপনাদেরকে দিয়ে সলভ করাবো, এইগুলো আমরা সবাই খুব সহজে পারবো। এগুলো একটু পরে, আমি ইংরেজিটা দেখাবো না, শুধু বাংলা থাকবে, আপনাদেরকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। তো এই জায়গাটা করতে গেলে, সহজে পারতে গেলে, এখন যা পড়াচ্ছে এটা মনোযোগ দিয়ে একটু দেখবেন। অনেকদিন আগে জার্মানির হ্যামেলিন শহরে এক বিরাট সমস্যার সম্মুখীন হয়েছিল। সেই হ্যামেলিনের বাঁশিওয়ালা সম্পর্কে সেই প্যাসেজটা, এটা ইঁদুরে ভরে গিয়েছিল। শহরের জনগণ টাউন হলে আসলো, তারা এই দেখেন টাউন হলে আসলো, কেম টু দা টাউন হল, কামের পাস্ট ফর্ম হবে কেম। তারা মেয়রকে ইঁদুরের ব্যাপারে কিছু করতে বলল। মেয়র কাউন্সিলরদের নিয়ে সভা ডাকলেন। এই ডাকলেন, এটা কোন টেন্স? হ্যাঁ, এই জন্য টেন্সটা কিন্তু খুব ভালো করে আগে রপ্ত করতে হবে। মেয়র এবং কাউন্সিলররা সমস্যা সম্পর্কে কথা বললেন, কিন্তু তারা কোনো সমাধান খুঁজে বের করতে পারলেন না। ওই মুহূর্তে দরজায় একটা টোকার শব্দ শোনা গেল। মেয়র বললেন, ভেতরে আসুন। আগন্তুক হলে প্রবেশ করলো। আগন্তুক ইংরেজি কি? স্ট্রেঞ্জার। কি হবে? স্ট্রেঞ্জার। এই দেখেন এখানে ইংলিশটা দেওয়া আছে, দ্য মেয়র সেইড কাম ইন, দ্য স্ট্রেঞ্জার এন্টার্ড ইনটু দ্য হল। কি বলছে? দ্য স্ট্রেঞ্জার, আগন্তুক, হ্যাঁ, যে নতুন এসেছে, নবাগত, তো বলছে আগন্তুক হলে প্রবেশ করলো। কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, টেন্সটা যারা ভালো পারবে তারা কিন্তু এই জায়গাটা পারবে। তো বলছে আম সো উইক ইন ইংলিশ দ্যাট আই ক্যান নট পাস ইন দ্য এক্সাম, চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না। চাইনিজ ল্যাঙ্গুয়েজ সো হার্ড, চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড দ্যাট উই ক্যান্ট রিড, জাফর এতই মোটা যে সে দৌড়াতে পারে না। জাফর ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান্ট রান, দ্যাট হি ক্যান নট, দ্যাট হি ক্যান্ট রান। জাফর ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান। জাফর ইজ সো থিন দ্যাট হি ক্যান রান ভেরি ফাস্ট। এরপর একটা হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে দূরের কথা। লেট অ্যালোন শব্দের অর্থ কি হবে? দূরের কথা। সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। হি ক্যান্ট স্পিক ইংলিশ লেট অ্যালোন রাইট। আমি মোটর সাইকেল তো দূরের কথা, বাইসাইকেলও চালাতে পারি না। আই কান্ট, আই কান্ট ড্রাইভ
আই কান্ট ড্রাইভ বাইসাইকেল লেট অ্যালোন আ মোটরসাইকেল। সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা, পাসই করতে পারবে না। সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা, সে পাসই করতে পারবে না। ভালো করে খেয়াল করবেন এই জায়গাগুলা। এরপর একটা রয়েছে আই থিঙ্ক সো, শুড হ্যাভ। দেখেন খুব সুন্দর একটা রুল, শুড হ্যাভ। শুধু শুড মানে হচ্ছে উচিত, শুধু শুড মানে হচ্ছে উচিত, আর শুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে উচিত ছিল। আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম। শুড মানে হচ্ছে উচিত, আর শুড হ্যাভ মানে হচ্ছে উচিত ছিল। শুড হ্যাভ শব্দের অর্থ কি হবে? উচিত ছিল। একটু ভালো করে আমরা সবাই খেয়াল করব। এরপর হচ্ছে হাউ অফেন। হ্যাঁ, হাউ অফেন দিয়ে আমরা কিছু বাক্য গঠন করব, এগুলো দেখবেন আগামী সে নেক্সটে যখন আমি এটা পাঠিয়ে দিব, এখান থেকে বাক্য নিজেরা অনেকগুলো বাক্য তৈরি করতে হবে। একটা স্ট্রাকচার শিখে সামনে যে কয়টা বাক্য দেওয়া থাকে শুধু এগুলো করলে হবে না, আপনাদেরকে আরো অনেক অনেক বাক্য তৈরি করতে হবে। আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী বললাম, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। নো, এইটা দিয়ে আপনাকে অন্তত মিনিমাম ইনস্ট্যান্টলি 10টা বাক্য করতে হবে, 10টা, 15টা, 20টা। 20টা বাক্য যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার আর কখনো ভুল হবে না। আপনি ওইখান থেকে ওই যে 20টা বাক্য করলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে, ওই 20টা বাক্য কিন্তু আপনার মনের খাতায় সুন্দর করে লিপিবদ্ধ হয়ে গেল। একটা রুল শিখলাম, ওইটা দিয়ে একটা স্ট্রাকচার, একটা বাক্য করলাম, একটু পরে দেখবেন ওইটা ভুলে যাবেন। আমাদের ব্রেনে আমরা যতটা ইনপুট করি তার থেকে বেশি আউটপুট করি। দেখবেন আমরা সারা দিন সারা জীবনে কত কিছু দেখি দু চোখে, কত মানুষের নাম, কত ফোন নাম্বার, কত লিফলেট, কত মানুষের সাথে পরিচিত হই, কয়জনের নাম আমরা মনে রাখি বলেন? যা কিছু ব্রেনে ঢুকাই তার থেকে বেশি কিছু বেরিয়ে যায়। এটা হচ্ছে নিয়ম। নদীতে যেমন জোয়ার আসে, আবার একটু পরে ভাটা হয়। পানিটা যদি দাঁড়িয়ে থাকতো, নদীর পানি পুকুরের পানির মতো কিন্তু পচে যেত। আমাদের ব্রেনও ঠিক তাই। এখানে প্রেসার যতটা দিবেন ততটা কিন্তু আবার আমরা যখন রাতে ঘুমাই আমরা ভুলে যাই সবকিছু, কিছু কিছু আমাদের মনে থাকে। এই জন্য এই রুল গুলা বারবার পড়তে হবে। হাউ অফেন দিয়ে বাক্য গঠন, তুমি কতবার, কতবার করবে। হাউ অফেন দিয়ে বাক্য গঠন, হাউ অফেন মানে হচ্ছে কতবার, তুমি কতবার করবে। হাউ অফেন উইল ইউ ডু, তুমি কতদিন পর পর ব্যায়াম করো। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, এখানে ডু কেন হলো কেউ বলতে পারবেন? হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, এখানটায় ডু কেন আসলো বলেন তো? কে বলবেন? লিপিকা দিদি বলতে পারবেন এখানে ডু কেন ব্যবহার হলো? সামিউল, এখানে ডু কেন হলো? এখানে হাউ অফেন ডু ইউ টেক এক্সারসাইজ, হাউ অফেন ডু ইউ গো টু জিম, হাউ অফেন ডু ইউ, হাউ অফেন উইল ইউ ডু, এখানে ডু কেন হলো? সামিউল। হুম প্রশ্ন করা হয়েছে সেটা তো আমিও বললাম। প্রশ্ন করা করতে করতে গেলে তো এখানে, হ্যাঁ নীলুফা আপা আরেকটু বলেন কি বলছেন, প্রায় সঠিক হচ্ছে। আমি যেটা চাচ্ছি সেইটা আপনারা কেউ দিতে পারছেন না। কৃষ্ণা দিদি বলবেন। প্রশ্ন করতে গেলে টু দিয়ে করতে হয়। হ্যাঁ, হোসনারা আপা একটু বলেন তো। হুম রুমা আপা বলবেন এখানে ডু কেন হবে? সবাই তো বলে দিয়েছে, সঠিক অ্যান্সার আমি পেয়ে গেছি। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে খুব সাধারণ, যারা জানেন না তারা শিখে নেন। বলছে যে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কে প্রশ্নবোধক করতে গেলে অক্সিলারি ভার্ব হিসাবে ডু বা ডাজ আসে। সাবজেক্ট অনুসারে হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, এখানে ইউ থাকার কারণে ডু বসেছে। এখানে যদি অন্য কারো নাম থাকতো তাহলে কিন্তু এখানে ডাজ বসতো। হাউ অফেন ডাজ করিম এক্সারসাইজ, অথবা হাউ অফেন ডাজ করিম টেক এক্সারসাইজ। করিম যেহেতু থার্ড পারসন, এখানে ডাজ বসতো। যেহেতু ইউ মানে হচ্ছে তুমি, আবার ইউ মানে তোমরা, এই জন্য এখানে ডু বসেছে। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ। তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো। হাউ অফেন ডু ইউ মিট ইউর প্যারেন্টস, দেখেন এখানে আবার ডু বসেছে। একটা নিয়ম যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, ওইটা সারা জীবন আপনার কাজে লাগবে। আমরা দেখা হলে কাউকে বলি হাউ আর ইউ, এইটা যদি আপনি ভালোভাবে শিখে নিতে পারেন, আগামীকাল কারোর সাথে দেখা হলে একই কথা বলবেন, পরশুদিন দেখা হলে একই কথা, তার পরের দিন একই কথা। একটা বিষয় ভালো করে শিখে রাখবেন, দেখবেন ওইটা আমরা একটা ড্রেস বা দুইটা বা তিনটা আমাদের থাকে, সেইগুলাই কিন্তু আমরা সারা সপ্তাহ সারা মাস ব্যাপী পড়ি। এখানে একটা রুলও ঠিক তাই। তো এইটা যদি আপনি ভালোভাবে মনে রাখতে পারেন যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কে প্রশ্নবোধক করতে গেলে যেখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে ডু বা ডাজ আসে।
কিন্তু যদি অক্সিলারি ভার্ব থাকে সেখানে কি ডু বা ডাজের প্রয়োজন হবে? এই বাক্যটা দেখেন, আই অ্যাম, EATING, আই অ্যাম ইটিং রাইস, RICE। খুব ভালোভাবে খেয়াল করব, আই অ্যাম ইটিং রাইস একটা বাক্য লিখেছি, আমি ভাত খাইতেছি। এই যে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমার মনে হয় এখানে কোনো ডু বা ডাজের প্রয়োজন হবে না। কেন হবে না? আই অ্যাম ইটিং রাইস, এখানে অলরেডি একটা অক্সিলারি ভার্ব রয়েছে, অ্যাম। কি আছে বলেন? অ্যাম। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এইটাকে যদি প্রশ্নবোধক করা হয়, আমি কি ভাত খাচ্ছি, তখন এই যে অ্যাম নামক একটা অক্সিলারি ভার্ব, এটাকে সবার শুরুতে আনতে হবে। আমরা অনেকেই এটা জানি, অ্যাম আই ইটিং রাইস, অ্যাম নট আই ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস। একটা বাক্যকে অ্যাফার্মেটিভ, সেখান থেকে নেগেটিভ, সেখান থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ, দুনিয়ার প্রত্যেকটা বাক্যকে চার ভাবে রূপান্তর করা শিখবেন। দেখবেন আপনি একই সঙ্গে অনেক বাক্য শিখে গেছেন। 1000 যদি সেন্টেন্স আপনি মুখস্থ করতে পারেন, 1000 মুহূর্তের ভিতরে 4000 করে দেওয়া যায়। আমি একটা ক্লাসে দেখিয়েছিলাম একটা বাক্য থেকে কিভাবে 30টা বাক্য করা যায় উইথ ওয়ান ভার্ব, অনলি ওয়ান ভার্ব ইউজিং। তো একটা বাক্যকে যদি 30টা বাক্যে রূপান্তর করতে পারেন, 1000 ভার্ব যদি আপনি জানেন, 1000 সেন্টেন্স যদি আপনি পারেন, সেখান থেকে আপনি 30,000 বাক্য করতে পারবেন। 30,000 বাক্য লিখতে গেলে আমার মনে হয় মিনিমাম 1000 খাতা বা নোটবুকের প্রয়োজন হবে। 30,000 বাক্য আমাদের সারা জীবনেও কাজে লাগবে না। ইংরেজি কত সহজ এটা আপনারা বুঝতে পারেন নিশ্চয়ই। এটা খুবই সহজ যদি একটা সুন্দর মেন্টরের অধীনে একটা সুন্দর গোছানো পদ্ধতিতে এগোনো যায়। আমরা কি করি জানেন? অনেকে হোমিওপ্যাথি ঔষধ খাই, দেখবেন ডাক্তারে বলে দেয় সকালে খাওয়ার আগে খাবেন 2 ফোঁটা, দুপুরে খাওয়ার পরে, বিকালে আবার, রাতে আবার। আমরা অনেকে কিন্তু টাইমলি খাই না, সময় পাই না, বা আমাদের আলস্যর কারণে, বিভিন্ন কারণে। কিন্তু ঔষধ সময় মতো না খেলে তো রোগ সারবে না। যে কোনো বিষয়ে ঠিক তাই, আমরা মেন্টরের অধীনে থাকি, কিন্তু এখানে বিভিন্ন রকমের অনেকেই রয়েছেন, কর্পোরেট জব করেন, ফরেন কান্ট্রি থেকে ক্লাস করছেন, সময় মতো ক্লাসে জয়েন করতে পারেন না, আমাদের কথাগুলো অনুসরণ করতে পারেন না। এই জন্য কিন্তু ল্যাঙ্গুয়েজটা শিখতে দেরি হয়। এখানে অনেকেই রয়েছেন যারা 2 থেকে 3 মাস 4 মাস আমাদের সঙ্গে লেগে রয়েছেন, তারা ফ্লুয়েন্টলি কথা বলা শিখে গেছেন। অনেকেই রয়েছেন হোয়াটসঅ্যাপে, আমি তাদেরকে চিনি, আমি নাম জানি, প্রতিনিয়ত তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়। কেন তারা পারে আর কেন আপনারা পারেন না? অনেকেই কারণটা হচ্ছে আমরা সময় দিতে পারি না। একটু গভীরভাবে চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন আমার কথাগুলো সত্য কিনা। আমার মনে হয় সত্য। যাই হোক, তো এখানে কি বলা হচ্ছে? এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব থাকার কারণে, সরি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব ডু বা ডাজ ব্যবহার করতে হয়েছে। তারপর দেখেন অনেক সহজ সহজ কিছু রুল বলছে, আবার শুড হ্যাভ থাকা উচিত। হ্যাঁ, তারপর কয়েকটা রুল রয়েছে, যেমন ডোন্ট বি আপসেট, মন খারাপ করো না। আমরা অনেক সময় বলি না, তুমি মন খারাপ করো না, একটি সুন্দর মেয়েকে বিয়ে করবে। মন খারাপ করো না, একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে। মন খারাপ করো না, তুমি একটা ভালো চাকরি পাবে। ডোন্ট বি আপসেট, হ্যাঁ, হতাশ হইও না বা মন খারাপ করো না, ইউ উইল গেট আ গুড জব, ইউ উইল গেট আ গুড জব। ডোন্ট বি আপসেট, ইউ উইল ম্যারি আ বিউটিফুল গার্ল। মন খারাপ করো না, তুমি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবে। হতাশ হয়েও না, তুমি একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে। ডোন্ট বি আপসেট, ইউ উইল ওভারকাম ব্যাড সিচুয়েশন। আমরা জীবনের হয়তো বিভিন্ন বাঁকে বাঁকে অনেক সময় খারাপ কোনো সিচুয়েশন, কোনো অসুস্থতার ভিতরে পড়ে যাই, তাই না? তখন আমরা একজন আরেকজনকে উপদেশ দেয় ইংলিশে, ডোন্ট বি আপসেট, ডোন্ট বি আপসেট, হতাশ হয়েও না, ইউ উইল ওভারকাম ব্যাড সিচুয়েশন। তারপর বলছে যে ডোন্ট বি আপসেট, ইউ উইল গেট আ গুড জব। এরপর দেখেন হাউ এলস এর ব্যবহার, আর কিভাবে। হাউ এলস এর অর্থ হচ্ছে আর কিভাবে। আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো? আপনি বিভিন্ন ভাবে ভালোবেসেছেন তাকে, তার মন আপনি পাচ্ছেন না। হাউ এলস উইল আই লাভ ইউ, তাকে কি বলতে হবে? হাউ এলস উইল আই লাভ ইউ, আর কিভাবে আমি তোমাকে ভালোবাসলে তুমি খুশি হবে? আর কিভাবে আমি তোমায় বলবো? হাউ এলস উইল আই টেল ইউ, হাউ এলস উইল আই টেল ইউ, আর কিভাবে আমি তোমায় বুঝবো? হাউ এলস উইল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। এই দেখেন, মেক ইউ আন্ডারস্ট্যান্ড কোয়াজেটিভ ভার্বের ব্যবহার। কোয়াজেটিভ ভার্ব কি মনে আছে আপনাদের? যদি মনে না থাকে আমাকে একটু বলবেন। সবার কাছে আমার অনুরোধ থাকবে, যার যে ক্লাসগুলোতে সমস্যা আমাকে একটু বলবেন, আমি সেই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। যেমন আজকের শেষের দিকে আমি সময় পাইলে, অনেকেই হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন, স্যার ভার্ব এবং অ্যাডভার্বের ক্লাসটা একটু নিবেন। অনেকে বলেছিলেন প্রেপোজিশনের ক্লাস নিতে। অ্যাডভার্বের ক্লাসটা দেখেন আমি সামনে এনে রেখেছি, আজকে শেষের দিকে হয়তো একটু নেওয়ার চেষ্টা করব। অ্যাডভার্ব, এটা ভার্বের আশেপাশে
থাকতে ভালোবাসে। এরপর বলছে যে কোনো কিছুতে পারদর্শী হলে তখন আমরা গুড অ্যাট ব্যবহার করি। কোনো কিছুতে পারদর্শী হলে আমরা কিসের ব্যবহার করব? গুড অ্যাট। সে ইংরেজিতে পারদর্শী, হি ইজ গুড অ্যাট ইংলিশ। আমি সাঁতার কাটায় দক্ষ বা পারদর্শী, আই অ্যাম, অর আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম, আই ওয়াজ গুড অ্যাট সুইমিং। হি ইজ গুড অ্যাট স্পিকিং ইংলিশ, হি ইজ গুড অ্যাট স্পিকিং ইংলিশ। সে ক্রিকেট খেলায় দক্ষ অথবা পারদর্শী। তারপর দেখেন দেয়ার এর ব্যবহার দেখিয়েছিলাম, মাত্র আর কয়েকটা রুল দেখাবো। দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার অজ, দেয়ার ওয়ার, দেয়ার ওয়ার নো। এই সবগুলাকে বলা হচ্ছে একত্রে ইন্ট্রোডাক্টরি দেয়ার। আবার আরেকটা রয়েছে ইন্ট্রোডাক্টরি ইট। যারা এই ক্লাসগুলো দেখেছেন তাদেরকে ধন্যবাদ। যারা নতুন পড়ছেন একটু মনে রাখবেন, ইন্ট্রোডাক্টরি অর্থাৎ সূচনামূলক, সূচনা করা হয় এখানে। যেমন আমাদের গ্রামে একটি মসজিদ আছে, আমাদের গ্রামে একটি নদী আছে, ঢাকায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। এখানে ঢাকা অথবা বিশ্ববিদ্যালয় কোনোটিই কিন্তু সাবজেক্ট না। আর যেখানে সাবজেক্ট না সেখানে দেয়ার দিয়ে শুরু করতে হয়। কি দিয়ে শুরু করব? দেয়ার। এগুলাকে বলে সূচনামূলক দেয়ার। সবাই আমাকে শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। জি স্যার, শুনতে পাচ্ছি। আর আমার একটা কোশ্চেন ছিল, পজিটিভ ভার্ব। অবশ্যই পজিটিভ ভার্বটা আমি বলবো, একটু ধৈর্য ধরেন, সবকিছু আস্তে আস্তে পাইবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু নক দিবেন কোন কোন বিষয়ের উপরে ক্লাস নিতে হবে। আচ্ছা, দেয়ার ইজ আ মস্ক ইন দিস ভিলেজ। অনেকেই কোশ্চেন করছেন অনেকদিন থেকে, স্যার ন্যারেশন অথবা প্যাসেজ ন্যারেশনের উপরে ক্লাস নিবেন। আমার এটা মাথায় রয়েছে, আমি ক্লাসগুলা নিব। একটু ধৈর্য ধরেন, কারণ এখানে আমি যদি হঠাৎ করে ন্যারেশনের ক্লাসে চলে যাই, যারা রিসেন্ট ক্লাস করছেন অথবা যারা ইংলিশে অনেক দুর্বল, তাদের জন্য ন্যারেশনের ক্লাস নিলে মাথার উপর দিয়ে যাবে। অনেকে আমরা কিছুই বুঝতে পারবো না। তো আমি বেসিকের আরো কয়েকটা ক্লাস নেই, তখন ন্যারেশনের ক্লাসটা পাবেন। হ্যাঁ, যাদের দেখা যাচ্ছে না ক্লাস থেকে লিভ নেন, আবার জয়েন করেন, দেখবেন ক্লাসটা দেখা যাবে। আমি এই যে শেয়ার করে রেখেছি অলরেডি, সবাই দেখতে পাচ্ছে। তো এই দেয়ারের ব্যবহার, এই গ্রামে একটি মসজিদ আছে, কি বললাম? এই গ্রামে একটি মসজিদ আছে। ইংলিশটা কি হবে? আমরা অনেকে পারি অনেকে পারি না। দেখেন দেয়ার, এই দেয়ার দিয়ে শুরু করতে হবে, সূচনামূলক দেয়ার। এই গ্রামে একটি মসজিদ আছে। এখানে মসজিদ কি সাবজেক্ট? হুম, বলেন তো, আমার কাছে একটু উত্তর দিবেন প্লিজ। মসজিদ এখানে সাবজেক্ট না। সাবজেক্টের সংজ্ঞা কি? সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। অর্থাৎ বাক্যে যে ব্যক্তি কাজটি করে, বাড়ির সমগ্র কাজ করে একজন পুরুষ মানুষ, উনি হচ্ছে ওই বাড়ির কর্তা, উনি হচ্ছে ওই বাক্যের, ওই বাড়ির মালিক। একটা বাক্যে যেমন রহিম ভাত খায়, সুমনা গান গায়, রবি ফুটবল খেলে, ফুটবল খেলার কাজটি কে করে? রবি করে। ভাত খাওয়ার কাজটি কে করে? সুমন করে। এরা হচ্ছে সাবজেক্ট, বাক্যের কাজটা এরা সমাপ্ত করে, সম্পাদন করে। কিন্তু বলছে যে এই গ্রামে একটি মসজিদ আছে, এখানে মসজিদ কোনো সাবজেক্ট না, কেননা মসজিদ এই বাক্যে কোনো কাজ করতেছে না। এই গ্রামে, অনেকে বলে থাকে স্যার এইটা তো সাবজেক্ট, এই গ্রামে, এইটুকু হচ্ছে সাবজেক্ট। নো, এই গ্রাম তো কোনো কাজ করতেছে না, এই গ্রাম হচ্ছে একটা জায়গার নাম, ইটস অন কাইন্ড অফ অ্যাডভার্ব। এটা কিন্তু কোনো সাবজেক্ট না। তো এইগুলো কিভাবে করবেন? যেখানে সাবজেক্ট খুঁজে পাবেন না, সেখানে ইট অথবা দেয়ার আনতে হবে। বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি কি সাবজেক্ট? না। ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, ইটস রেইনিং। মনে রাখবেন, ইট ওয়াজ রেইনিং। তো এই গ্রামে একটি মসজিদ আছে। দেয়ার ইজ আ মস্ক ইন দিস ভিলেজ। এই বনে হরিণ আছে। দেয়ার আর ডিয়ার্স, দেয়ার আর মেনি ডিয়ার ইন দিস জঙ্গল। দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার। ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় আছে। দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন ঢাকা। ঢাকায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল। দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস ইন ঢাকা। ঢাকায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। দেয়ার ইজ নো ইউনিভার্সিটি ইন ঢাকা। ঢাকায় কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। দেয়ার ওয়াজ নো ইউনিভার্সিটি ইন ঢাকা। হবে, দেখেন দেয়ার উইল বি, এই গ্রামে একটা মসজিদ হবে। দেয়ার উইল বি আ মস্ক, দেয়ার উইল বি আ মস্ক ইন দিস ভিলেজ। এই গ্রামে একটা মসজিদ থাকবে। দেয়ার উইল বি আ মস্ক, দেয়ার উইল হ্যাভ আ মস্ক ইন দিস ভিলেজ। থাকতে পারে। দেয়ার ক্যান বি, কি হবে? দেয়ার ক্যান বি, থাকতে পারে। দেখেন এই স্ট্রাকচার গুলো আপনি টেন্স দিয়ে সহজে করতে পারবে না, এদের মতো করে এদেরকে করতে হবে। দেয়ার ক্যান বি অর্থাৎ থাকতে পারে। দেয়ার ক্যান বি মেনি ক্রোকোডাইলস ইন দিস রিভার। দেখবেন অনেক নদীতে হঠাৎ করে ইদানিং কুমির দেখা যাচ্ছে। তো আপনি মনে মনে বলছেন এই নদীতে নেমো না, এখানে কুমির থাকতে পারে, এখানে একটি ভুল থাকতে পারে। দেয়ার ক্যান বি আ মিস্টেক হেয়ার, দেয়ার ক্যান বি আ মিস্টেক হেয়ার। কুড বি অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থেকে যখন পাস্ট ফর্মে চলে যাবেন, তখন হচ্ছে কুড বি, থাকতে পারতো। দেখেন এগুলা হচ্ছে স্পোকেন রুল। আমরা সবাই এখানে যারা ক্লাস করছি একাডেমিক কিন্তু খুব কম স্টুডেন্ট, হাতে গোনা কয়েকজন। কথা বলা শিখতে গেলে, স্পোকেন ইংলিশে পারদর্শী হইতে গেলে আপনাকে এগুলো খুব ভালোভাবে শিখতে হবে।
শুধু আমি রুল করালাম সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট, ইট ইজ কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট, ইট ইজ কল্ড পাস্ট কন্টিনিউয়াস। এইগুলা দিয়ে কোনো কাজ হবে না। এগুলা লাগবে, আবার এগুলো লাগবে না, দুইটাই বললাম, হ্যাঁ, স্ববিরোধী কথা। তো এগুলো লাগবে, কেন লাগবে? বেসিক শিখতে গেলে আপনাকে লাগবে। আবার এগুলো লাগবে না, কখন লাগবে না? আপনি যদি ইংরেজিতে ভালোভাবে পাকাপোক্তভাবে কথা বলতে চান, শুধু ওইগুলোর ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না, আপনাকে এই রুল গুলা জানতে হবে। দেয়ার কুড বি থাকতে পারতো, দেয়ার মে বি হতে পারে, এই ধরনের এই স্ট্রাকচার গুলো আপনারা দেখবেন। থাকা উচিত, দেয়ার শুড বি, সেখানে একটা মসজিদ থাকা উচিত, দেয়ার শুড বি আ মস্ক দেয়ার, দুইবার দেয়ার হবে। দেয়ার শুড বি এটা স্ট্রাকচারে দেয়ার, আবার সেখানে এর ইংলিশ হচ্ছে দেয়ার। দেয়ার শুড বি আ মস্ক দেয়ার। আমার কথাগুলো কি সবাই স্পষ্টভাবে নিতে পারছেন? প্লিজ একটু বলবেন। দেখেন, তারপর এখানে দেয়ারের অনেকগুলা ব্যবহার দিয়েছে, এগুলো আপনারা একটু দেখে নিবেন। এখানে কিভাবে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাতে হয়, হ্যাপি বার্থডে টু ইউ, এগুলো দেখেছি। এই দিন বারবার ফিরে আসুক, মেনি মেনি রিটার্নস, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, এগুলো বলবেন। আল্লাহ এই দিনে শান্তি ও সুখ দান করুক, এই দিনটি আপনার খুব সুন্দর কাটুক, আমার প্রত্যাশা, এগুলো বলবেন। ডেয়ারের ব্যবহার, হাউ ডেয়ার, হ্যাঁ, হাউ ডেয়ার ইউ, তোমার কত সাহস। একজন একটা খুব সাহসের কাজ করে ফেলেছে, আপনি তাকে বলছেন হাউ ডেয়ার ইউ, তোমার কত সাহস। হাউ ডেয়ার ইউ সে সো, তোমার কত সাহস, তুমি এগুলো কোন সাহসে বলো? এগুলা হাউ ডেয়ার ইউ দিয়ে বলতে হবে। আই অ্যাম বিং, দেখেন আমি পারছি, আমি ইংরেজিতে কথা বলতে পারছি। একজন আমাকে বলছে, স্যার 3 মাস ক্লাস করে আপনি যেসব স্পোকেনের রুল শিখাইছেন, এখন তো আমি ইংরেজিতে মোটামুটি কথা বলতে পারছি। তো এই যে রুল গুলা, এগুলা দিয়ে আমরা কিভাবে বাক্য করব? এই রুল গুলা থেকে আমরা কিভাবে বাক্য করব, এটা একটু দেখবেন প্লিজ। বিভিন্ন রকমের রুল দিয়ে আমরা এখন কথা বলবো। অনেকগুলো স্পোকেনের রুল দেখিয়েছি, আমি এখন সরাসরি এই জায়গাটাতে চলে আসবো। সবাই মিউট করে রাখবেন, আমি যাকে আনমিউট করতে বলবো সেই শুধুমাত্র আনমিউট করবেন প্লিজ। ক্লাসটা দেখবেন, অনেক সুন্দর হবে। আমি ইংরেজিতে কথা বলতে পারছি, আই এম বিং এবল টু স্পিক ইংলিশ। সে মোটর সাইকেল চালাতে পারছে, হি ইজ বিং এবল টু রাইড বাইকস। হুম তারপর আমি ইংরেজি শিখতে বাধ্য, আই এম কম্পেলড টু, কম্পেলড টু মানে হচ্ছে কোনো কাজ করতে বাধ্য, সে সেখানে যেতে বাধ্য ছিল, হি ওয়াজ কম্পেলড টু গো দেয়ার, সে পরীক্ষায় পাশ করার জন্য ইংরেজি শিখতে বাধ্য হয়েছে, হি হ্যাজ কমপ্লিটেড টু লার্ন ইংলিশ ফর পাসিং এক্সাম। তুমি আমার সাথে কথা বলতে বাধ্য হবে, ইউ উইল বি কম্পেলড টু স্পিক উইথ মি। কেউ আপনার সাথে কথা বলতে চাচ্ছে না, আপনি জোর করে বলছেন যে ইউ উইল বি কম্পেলড টু স্পিক ইংলিশ উইথ মি। অনেকগুলো রুল রয়েছে, এইগুলো আপনারা একটু কাইন্ডলি দেখে নিবেন। সবাই একটু মিউট রাখেন, আমি নাম বললে আনমিউট করবেন, হ্যাঁ। প্রথমে পড়বেন হচ্ছে নীলুফা আপা পড়বেন, অথবা সামিউল হক। হুম এই বাক্যগুলো আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। নীলুফা আপা একটু আনমিউট করবেন প্লিজ। খুব সহজ বাক্য, দেখেন এগুলা থেকে আমাদেরকে কথা বলা শিখতে হবে। এখান থেকে প্রথম বাক্যটা বলছে, নীলুফা আপা ক্যান ইউ হেয়ার মি? আচ্ছা, সবাই কথা বলবো না প্লিজ, যার যার নিজ দায়িত্বে আমরা মিউট করে রাখবো। সবাই, আমি একটা প্যাসেজ অন্তত দুই তিনজনকে দিয়ে রিড আউট করাবো। এই বাক্যটা বাংলায় পড়বেন, এখান থেকে ট্রান্সলেট করতে হবে। ডক্টর আলফ্রেড নোবেল সম্পর্কে, যার অবদান এই বিশ্বে অনেক বেশি। নোবেল পুরস্কারের নাম আমরা শুনেছি, যেটা আলফ্রেড নোবেল হচ্ছে এর প্রবর্তক। তো ইংলিশটা আমি একবার পড়ি, জাস্ট একটু মনে রাখবেন। ডক্টর আলফ্রেড নোবেল was born 21st October 1833 at Stockholm in Sweden. He was an engineer and chemist. His father, Emanuel Nobel, was an architect and researcher. Researcher. He had ammunition business at Leningrad. Ammunition অর্থ অস্ত্রের ব্যবসা। In 1850, Alfred Nobel joined his father's company. After say some years, Alfred Nobel invited dynamite. Invited অর্থ আবিষ্কার করেছিল, invented. He earned a lot of money from dynamite business. He undertook a plan to give an award to encouraging the creative work for setting up peace in the world. This award was named after Alfred Nobel and it was called Nobel Prize. The Nobel Prize has been given since 1901. 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। এইবার এক লাইন বাংলা পড়বেন, সেই লাইনের ইংলিশ বলবেন। ডক্টর আলফ্রেড নোবেল 1833 সালের 21শে অক্টোবর সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। বলেন এইটুকের ইংলিশ কি হবে? ডক্টর আলফ্রেড নোবেল was born Dr. Alfred Nobel, Dr. Alfred born in 1833, 21st October
1833, Hmm. in 21st October, in born in at স্টকহোম ইন সুইডেন, ছোট জায়গার পূর্বে অ্যাট, বড় জায়গার পূর্বে ইন, অ্যাট স্টকহোম ইন সুইডেন। পরের বাক্য বলুন, তিনি ছিলেন একজন প্রকৌশলী ও রসায়নবিদ, কেমিস্ট। তিনি ছিলেন he was he was তিনি ছিলেন একজন প্রকৌশলী, হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার অ্যান্ড এ কেমিস্ট, হ্যাঁ হচ্ছে, বলুন, অনেক ভালো হচ্ছে। তার বাবা ইমানুয়েল নোবেল ছিলেন একজন স্থপতি ও গবেষক। আপনার সাউন্ডটা একটু বাড়িয়ে দিন প্লিজ। আপনার সাউন্ডটা একটু বাড়িয়ে দিন। an engineer, গবেষক। এই দেখেন, সবাই কথা বলবেন না প্লিজ। একজন পড়ছে, তার ভিতরে আবার কথা বলা যাবে না, এটা ক্লাসে খুব খারাপ শোনায়, খারাপ দেখায়। ইনি পড়ছে, এনাকে পড়তে দিন, তারপর আপনাদের সুযোগ দিবে। পড়ুন পড়ুন, নীলিফাকা পড়ুন। সামুয়েল, তুমি শুনতে পাচ্ছ? পড়তে পারবে সামিউল? রুমা আপা, আমি নেক্সটে বলবো, আমি শুনি আর রুমা আপা একটু পড়বেন প্লিজ। এখান থেকে বলবেন তিনি ছিলেন একজন প্রকৌশলী। আচ্ছা, তিনি ছিলেন একজন প্রকৌশলী, হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার ও রসায়নবিদ, মানে আচ্ছা, হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার অ্যান্ড এ কেমিস্ট। তার বাবা ইমানুয়েল নোবেল ছিলেন একজন স্থপতি ও গবেষক। হিজ ফাদার ইমানুয়েল নোবেল ওয়াজ অ্যান আর্কিটেক্ট অ্যান্ড রিসার্চার। ধন্যবাদ। লেনিনগ্রাডে তাদের অস্ত্রের ব্যবসা ছিল। দেয়ার ওয়াজ এ এটা কি বিজনেস? অস্ত্রের, এটার অস্ত্রের ব্যবসা। বিজনেস। হ্যাঁ, অস্ত্রের ব্যবসা ইংরেজি কি হবে? এখানে বলেছিলাম, দেখেন। মনে আছে? আর্মস, ইয়েস। তারপর অ্যামিউনিশন অর্থ হচ্ছে অস্ত্রের ব্যবসায়ী। যে হ্যাঁ, তার ছিল, হ্যাড মানে ছিল। হি হ্যাড অ্যামিউনিশন বিজনেস এট লেলিনগ্রাদ, অর্থাৎ লেলিনগ্রাদ নামক একটা জায়গায় তার অস্ত্রের ব্যবসা ছিল। ইন 1850 আলফ্রেড নোবেল জয়েন্ড হিজ ফাদার্স কোম্পানি। 1850 সালে সে তার বাবার ব্যবসায়। বলুন বলুন বলুন। বলছি স্যার, এই যে এই হ্যাঁ, এটা শেখার বিষয়, কিন্তু হ্যাঁ হচ্ছে, বলুন প্লিজ। শুনতে পাই না। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি তো স্পষ্ট। হ্যাঁ স্যার, কথা শোনা যাচ্ছে না তো। কেন আপা? আমি শুনতে পাচ্ছি। আপা একটু কেটে পরে কেটে একটু- যায় স্যার। না না না, কেটে যাবে কেন? হ্যাঁ, এবার একটু দেখান স্যার, আবার কি পড়বো? হ্যাঁ, আবার পড়বেন, কিন্তু এখানে হোসনার আপা একটু পড়বেন। আপা, এই যে 1850, দেখেন এই বাংলাটা একটু দেখেন, যে এখান থেকে তিনি 1850 সালে আলফ্রেড নোবেল তার বাবার কোম্পানিতে যোগ দেন। শুনতে পাচ্ছেন প্লিজ? হ্যালো, ক্যান ইউ হিয়ার মি এভরিওয়ান প্লিজ? হ্যাঁ আপা, তার বাবার কোম্পানিতে যোগ দেন। in 1850 Alfred Nobel joined him. Alfred Nobel joined his father's company. ধন্যবাদ। কয়েক বছর পর আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন। After few years he invented ডিনামাইট। হ্যাঁ, তিনি ডিনামাইট ব্যবসা হতে তিনি ব্যবসা করতে প্রচুর টাকা আয় করেন। he earned money from ডিনামাইট বিজনেস। তারপর পড়ুন। তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজে উৎসাহিত করতে একটি পুরস্কার দেওয়ার পরিকল্পনা করেন। কি প্ল্যান কি হবে না স্যার, কি বলবো? অবশ্যই সেই প্ল্যান্ড তিনি বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য সৃজনশীল কাজকে উৎসাহিত করতে একটি পুরস্কার দেওয়ার পরিকল্পনা করেন। হি প্ল্যান্ড টু গিভ পিসফুলনেস, কি হবে বিশ্বের শান্তি, মানে ওয়ার্ক পিসনেস হবে স্যার। ইয়েস। হ্যাঁ, তারপর বলুন। হ্যাঁ, ফর ক্রিয়েটিভ ওয়ার্ক। ক্রিয়েটিভ।
পুরস্কার দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই পুরস্কারকে আলফ্রেডের নাম অনুসারে নামকরণ করা হয়। তাহলে দিস প্রাইজ ওয়াজ নেমড আফটার আলফ্রেড নোবেল, আফটার নোবেল। হ্যাঁ, এবং এটাকে নোবেল পুরস্কার বলা হয়, অ্যান্ড ইট ইজ কল্ড। 1901 সাল হতে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। হুম, হ্যাঁ, ফ্রম 1901 নোবেল পুরস্কার ইজ বিং গিভেন, ইজ বিং গিভেন, ইজ বিং গিভেন। হ্যাঁ আপা, এবার এইখান থেকে ইংলিশটা পড়েন, দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। ডক্টর আলফ্রেড নোবেল ওয়াজ বর্ন। সরি স্যার, ইংলিশটা পড়েন। Alfred Nobel joined his father's company. After some years, Alfred Nobel invented dynamics, and he earned a lot of money from dynamics business. He undertook undertook a plan to give an award for encouraging the creative work in setting up peace in the world. The award was named after Alfred Nobel, and it was called Nobel Prize. The Nobel Prize has been given since 1901. ধন্যবাদ। নোবেল প্রাইজ হ্যাজ বিন গিভেন, নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে সিন্স 1901 সাল থেকে। হ্যাঁ হ্যাঁ, এইবার দেখেন শেখ সাদির একটা প্যাসেজ আছে, সুন্দর একটা প্যাসেজ। এইবার একটা রিডিং পড়েন তো। ওয়ান্স শেখ সাদি ওয়াজ। হ্যাঁ, সবাই পড়বেন প্লিজ। আপা আগে পড়ুক, তারপর পড়বেন। হ্যাঁ আপা পড়ুন। পড়ুন পড়ুন। Was going to Baghdad with a group of rich merchants. Merchant মানে যে ব্যবসায়ী। হ্যাঁ, বণিক বা ব্যবসায়ী। হ্যাঁ, কথা বলছি, মালামালের কথা বলছি। goods and a lot of money. They traveled for 12 days without any trouble. সমস্যা এছাড়া। On the 13th day, a gang of robbers, ডাকাতের দল attacked them. They robbed all the goods and money from the merchants. ব্যবসায়ীদের কাছ থেকে, বণিকদের কাছ থেকে সমস্ত টাকা পয়সা যা আছে সব নিয়ে চলে গেছে। Then robbers took away all the goods, সবগুলো নিয়ে গেছে, তাদের থেকে মালামাল নিয়ে গেছে, and money from these merchants, টাকা পয়সা নিয়ে গেছে। Then the leader of the robbers came to Sadi. তারপরে রবারের কাছ থেকে, সরি, তাদের লিডার যে আছে, তার রবারের ডাকাতের দলের লিডার সাদির কাছে আসেন। He ordered Sadi to give all he had to him. আচ্ছা, সে অর্ডার করে, নির্দেশ দেবে, আদেশ দেয় সাদিকে to give all he had to him. তাকে যা সব এটা বুঝাচ্ছে না স্যার? অবশ্যই ঠিক বলেছেন, পড়ুন। বাংলাটা দেখলে বুঝতে পারবেন। তার কাছে ছিল এক বান্ডেল বই এবং কিছু টাকা পয়সা ছিল। Sheikh Sadi handed him the bundle of books and money without fear. মানে ভয় ছাড়াই তাকে সেই সবকিছু দিল, মানে হ্যান্ডেড করা মানে তাকে হ্যান্ড ওভার করলো। হ্যাঁ, সে হ্যান্ড ওভার মানে তাকে দিয়ে দিল ডাকাতদেরকে। হ্যাঁ, ঠিক বলেছেন। তারপর সাথী বললো, I hope that you will make good use of this book. আচ্ছা, আমি আশা করি তুমি এই বইয়ের মানে উপযুক্ত মানে ভালো ব্যবহার করবে আর কি, মানে গুড ইউজ। মানে এই বইগুলো সঠিকভাবে ডাকাতদেরকে বলছে, আশা করি। হ্যাঁ, এবার বাংলাটা, এবার বাংলাটা পড়েন, দেখবেন বুঝতে পারবেন। বাংলাটা পড়েন। একদা শেখ সাদি ছিলেন, বণিকদের মালামাল ও প্রচুর অর্থ ছিল। এটা বুঝছি আমি, কোনো বাধা বিপত্তি ছাড়াই তারা 12 দিন ভ্রমণ করলো, ঠিক আছে। 13 দিনে একটা ডাকাতের দল তাদের আক্রমণ করলো, এটাও ঠিক আছে। ডাকাতের বণিকদের কাছ থেকে সব মালপত্র অর্থ নিয়ে নিল, এটাও ঠিক আছে। তারপর ডাকাত সর্দার সাদির নিকট আসলো, এটাও ঠিক আছে। সাদিকে তার যা কিছু টাকা পয়সা ছিল তাকে দিয়ে দিতে বললো, যেটা বলছিলাম স্যার। দেন তার সাথে ছিল বইয়ের বান্ডিল এবং কিছু অর্থ। শেখ সাদি নির্ভয়ে, বললাম না, নির্ভয় ভয় ছাড়াই তাকে
বইপত্র বান্ডিল সব দিয়ে দিলেন। স্যারই তখন বললেন, আমি আশা করি তুমি এই বইগুলোর যথার্থ ব্যবহার করবে। ধন্যবাদ। দেখেন ইংলিশ পড়েছেন, বাংলাটাও পড়লেন। এইবার কিন্তু আমরা আবার এই বাংলা থেকে একটু ইংলিশ করব। একদা শেখ সাদী একদল ধনী বণিকের সাথে বাগদাদ যাচ্ছিলেন। বাগদাদ হচ্ছে একটা জায়গা ইরাকের, হ্যাঁ। তো এটার ইংলিশ কি? ওয়ান্স শেখ সাদী ওয়াজ গোয়িং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ গোয়িং, হ্যাঁ। ওয়ান্স শেখ সাদী ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ আ গ্রুপ অফ রিচ মার্চেন্ট, উইথ আ গ্রুপ অফ রিচ মার্চেন্ট। অর্থাৎ একবার শেখ সাদী কি করলেন? একদল ধনী ব্যবসায়ীদের সাথে বাগদাদ যাচ্ছিলেন। তো এখানে দেখেন এই গল্পটা পড়ে, কাহিনীটা পড়ে আমরা শুধু কিছু শিখছি তা না, এখান থেকে আমরা অনেক কিছু হ্যাঁ হ্যাঁ, বলবেন বলবেন অবশ্যই। আপু কি চলে গেছে? তার সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম। ব্যাড ফিলিংস আছে, যেটা আমি বলবো পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো দেখেন এখানে যেটা বলা হচ্ছে যে এই শেখ সাদীর প্যাসেজ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারছি, যে উনি কতটা সৎ ছিলেন। শেষের দিকে উনি কি বলছেন, যে তার সাথে ছিল বইয়ের বান্ডিল ও কিছু অর্থ। শেখ সাদী নির্ভয়ে তার হাতে বইয়ের বান্ডিল ও অর্থ দিয়ে দিলেন। শেখ সাদী তখন বললেন, আমি আশা করি তোমরা এই বইগুলোর যথাযথ ব্যবহার করবে। অর্থাৎ ওই ডাকাতরা তাদের কাছ থেকে মালামাল লুণ্ঠন করে নিয়ে তারা যে কি লাভবান হবে, কি লস করবে, এই বইগুলো পড়লে তাদের যথার্থ জ্ঞানের উদয় হবে। এগুলা কিন্তু ফেবেল বলা হয়, ফেবেল, নীতি কথামূলক গল্প, হ্যাঁ। এইগুলো আমাদেরকে একটু পড়তে হবে প্লিজ। আচ্ছা, এখন রোকেয়া আপা একটু পড়বেন, বাংলা থেকে ইংলিশ করতে হবে, পারবেন? রোকেয়া আপু একটু পড়তে পারবেন? অবশ্যই ট্রাই করবেন। এখানে পড়ুন, একদা শেখ সাদী একদল ধনী বণিকের সাথে বাগদাদ যাচ্ছিলেন। হ্যাঁ পড়ুন। ওয়ান্স শেখ সাদী ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ আ একদা শেখ সাদী একদল বণিকের সাথে বাগদাদ যাচ্ছিলেন। ওয়ান শেখ সাদী ওয়ান বিগ মার্চেন্ট উইথ হ্যাঁ পারবেন পারবেন, অবশ্যই পারবেন, আমি হেল্প করি। একদা শেখ সাদী একদল ধনী বণিকদের সাথে বাগদাদ যাচ্ছিলেন। ওয়ান্স শেখ সাদী ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ সাম রিচ মার্চেন্ট। রিচ মার্চেন্ট মানে ধনী বণিকদের সাথে। দেখেন এগুলো পারতে হবে, হ্যাঁ। এইভাবে না পারলে আপনি মনের কথাগুলো কিন্তু বলা যাবে না, এইগুলো বলতে হবে। বণিকদের মালপত্র ও প্রচুর অর্থ ছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স, দ্য মার্চেন্ট ওয়াজ। দেখেন এই যে বাক্যগুলো খেয়াল করেন, বলছে যে দ্য মার্চেন্ট হ্যাড, হ্যাড মানে এখানে হ্যাবের পাস্ট ফর্ম হ্যাড। দ্য মার্চেন্ট হ্যাড দেয়ার গুডস, গুডস মানে মালপত্র, এন্ড আ লট অফ মানি। এইভাবে যদি আপনি অর্থ করতে পারেন, যে কোনো আর্টিকেল আপনি ইংরেজিতে বলতে পারবেন। ইংরেজিতে কথা বলা খুবই সহজ আমাদের। আচ্ছা, তারপর আরেকটু চেষ্টা করেন, কোনো বাধা বিপত্তি ছাড়াই তারা 12 দিন ভ্রমণ করলো। তাহলে দে ট্রাভেলড উইদাউট এনি ট্রাভেল। হ্যাঁ, দে বলেন, এই দেখেন দে বাক্যটা, দে ট্রাভেলড, তারা ভ্রমণ করলো, ফর 12 ডেজ উইদাউট এনি ট্রাভেল। ট্রাভেল, হ্যাঁ, ট্রাভেল, হ্যাঁ। একটা হচ্ছে ট্রাভেলড, ভ্রমণ করলো, আরেকটা রয়েছে ট্রাভেল। হ্যাঁ, ট্রাভেল যেটাকে বলা হয়, বলে না যে আমার মোবাইলটা খুব ট্রাভেল দেখা দিচ্ছে, আমার গাড়িটা খুব ট্রাভেল হচ্ছে। হ্যাঁ, প্রথমটা হবে ট্রাভেল আর পরেরটা হবে ট্রাভেল। ট্রাভেল মনে রাখবেন একটু, ট্রাভেল। তারপরটা দেখেন, 13তম দিনে, এই যে 13তম দিনে একদল ডাকাত তাদের আক্রমণ করলো। আগে একটু টেন্সটা খেয়াল করব, এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। 13তম দিনে, এট দ্য 13 ডেজ দে অ্যাটাকটেড আ গ্যাং অফ রোবার্স। কি হবে? অথবা এ গ্যাং অফ রোভার্স অ্যাটাকটেড দেম। অ্যাটাকটেড দেম, অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা। আপনি যদি টেন্স ভালোভাবে পারেন, আপনার অন্যান্য আইটেম গুলা খুবই সহজ হয়ে যাবে। বাক্যটা দেখেন কি বলছে, এই দেখেন, অন দ্য 13th ডে এ গ্যাং অফ রোভার্স অ্যাটাকটেড দেম। 13তম দিনে তাদেরকে আক্রমণ করলো কারা? একদল ডাকাত। তারপর কি বলছে? ডাকাতরা বণিকদের কাছ থেকে সব মালপত্র ও অর্থ নিয়ে গেল। প্রত্যেকটা বাক্যই কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, বিশেষ করে পাস্ট ইনডেফিনিট টেন্সে। ডাকাতরা বণিকদের কাছ থেকে সব মালপত্র। ইয়েস, তাহলে বলেন কি হবে এটা? দ্য রোবার্স, এই দেখেন দ্য রোবার্স, বলেন কি হবে? দ্য রোবার্স টুক অ্যাওয়ে। টুক অ্যাওয়ে মানে ছিনিয়ে নিল all the goods from the merchants, from the merchants। বণিকদের কাছে যা যা ছিল সব ছিনিয়ে নিল। খুব মজার ঘটনা দেখেন,
বণিকদের কাছে যা যা ছিল সব ছিনিয়ে নিল। জাস্ট ওয়েট। আমি পড়াচ্ছি, হ্যাঁ পরে কথা বলবেন, পড়াচ্ছি। আচ্ছা, তাহলে এটা কি হলো? বলছে যে ওদের সাথে যে মালামাল গুলা ছিল সেই মালামাল গুলো কিন্তু সব ছিনিয়ে নিল ডাকাতরা। তো বলছে যে এখানে বণিকদের কাছ থেকে সব মালপত্র অর্থ ছিনিয়ে নিল। তাহলে কি হবে? টুক অ্যাওয়ে মানে ছিনিয়ে নেওয়া। দা রোবার টুক অ্যাওয়ে অল দা গুডস এন্ড মানি ফ্রম দা মার্চেন্টস। মার্চেন্টস মানে বণিকদের কাছ থেকে। মার্চেন্ট মানে একজন বণিক, আর মার্চেন্টস মানে অনেকগুলো বণিক, প্লুরাল। হ্যাঁ, সিঙ্গুলার প্লুরাল গুলো পড়বেন। ইংরেজি ভাষা শিখতে গেলে দেখেন, আমার এক টিচার বলেছিলেন, যদি কেউ সহজে দ্রুত অল্প সময়ের ভিতরে ইংরেজি শিখতে চান, ক্লাস 6-7 এর 3-4 এর গ্রামার বইগুলো আবার পড়তে হবে। এই মার্চেন্ট মানে একজন বণিক, মার্চেন্টস মানে অনেকগুলো বণিক। যদি বলা হয় টুথ মানে দাঁত, আর দাঁতগুলি আমরা অনেকেই পারি না। টুথ, টিথ, ফুট, ফিট। ফুট মানে পায়ের পাতা, পায়ের পাতাগুলি ফিট। এই 3-4-এ দেখবেন, যদি কারো বাচ্চা এখানে থেকে থাকে ক্লাস 3-তে, 4-এ, 5-এ পড়ে, তাদের ইংরেজি বই আপনি পড়বেন, অনেক কিছু শিখতে পারবেন। আমি এটা নিজে ট্রাই করে দেখেছি। 3-4-এর বইতেও অনেক ইংরেজি আছে যেটা আমরা পারি না। তো এইগুলোও কিন্তু আমাদেরকে সহজ বলে ফেলে রাখলে হবে না। সিঙ্গুলার প্লুরাল অর্থাৎ নাম্বার, জেন্ডার, পার্সন, কেস। কেস মানে কি? কারক। এগুলো আপনাদেরকে আবার পড়তে হবে। এগুলো এখান থেকে কিন্তু আবার পড়তে হবে। আচ্ছা, এখান থেকে দেখে আর কেউ একটু পড়তে পারবেন প্লিজ? হুম কে আপনি পড়বেন? নাম বলুন। হুম নুসরাত। নুসরাত, হ্যাঁ পড়ুন। এখান থেকে আপনি নতুন একটা প্যাসেজ পড়বেন। এটা হ্যামেলিনের বাসিওয়ালা। অনেকদিন আগে জার্মানির হ্যামেলিন শহরে বিরাট এক সমস্যার সম্মুখীন হয়েছিল। ইংলিশটা পড়েন। আ লং টাইম এগো দ্য টাউন অফ হ্যামেলিন ইন জার্মানি। পড়েন। স্যার একটু ইংলিশটা পড়ি। এত দেরি করলে হবে না। সাউন্ড ক্লিয়ার যার না, সে পড়বেন না প্লিজ। আর কেউ পড়তে পারবেন? কৃষ্ণা দিদি পড়বেন? হুম হ্যাঁ পড়ুন, এখান থেকে পড়ুন, ইংলিশটা পড়ুন। A long time ago the town of Hamelin in Germany was faced। দ্রুত পড়তে হবে। The town of Berlin in Germany was faced with a great problem. It became full of wrecks. The population of the town came to the town hall. They said to the mayor to do something about wrecks. The mayor called a meeting of the councillors. The mayor and the councillors talked about the problem, but they could not find a way out. At the moment, there was a knock at the door. The mayor said, "Come in." The stranger entered the hall. দ্য স্ট্রেঞ্জার, দি মেওয়ার সেইড, এভাবে পড়তে হবে। এখানে ভিতরে একটা ন্যারেশনের ব্যবহার রয়েছে ইনভার্টেড কমার ভিতরে। দ্য মেওয়ার সেইড কাম ইন। মেওয়ার বললেন প্লিজ ভিতরে আসুন। দ্য স্ট্রেঞ্জার ইন্টার্ড দ্য হল। ইন্টার্ড দ্য হল বাংলাটা পড়ুন। অনেকদিন আগে জার্মানির হ্যামেলিন শহরে ঘুরে গিয়েছিল। শহরে টাউন হলে আসলো, ব্যাপারে কিছু করতে বললো। কাউন্সিলরদের দিয়ে সভা ডাকলেন। সমস্যা সম্পর্কে কথা বললেন, কিন্তু তারা কোনো সমাধান খুঁজে বের করতে পারলেন না। ওই মুহূর্তে দরজায় একটা টোকার শব্দ শোনা গেল। মেয়র বললেন, ভিতরে আসুন। আগন্তুক হলে প্রবেশ করলো। এবার ইংলিশটা দেখে এক লাইন ইংলিশ পড়বেন, সেই লাইনের বাংলা করতে হবে। রুমা আপা বা বিলকিস আপা পড়তে পারবেন? প্লিজ দ্রুত পড়তে হবে। আপা শুনতে পাচ্ছেন? হোসনে আরা আপা কিছু বলবেন? শেষের দিকে বলতে চেয়েছিলেন নাকি আমার হোয়াটসঅ্যাপে বলবেন? হ্যাঁ আপনি কি শেষে বলবেন? হ্যাঁ আপনি কি বলতে চাচ্ছিলেন শেষ? হ্যাঁ শেষে বলবেন না এখন বলবেন প্লিজ? ও আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে হোয়াটসঅ্যাপে বলবেন, এটা হয় না? স্যার প্লিজ আমি বলতে চাইছিলাম। হ্যাঁ বলুন, এটা বলুন। ইংলিশ পড়ুন আর বাংলা করুন, দ্রুত বলুন। আপনার সাউন্ড ক্লিয়ার করুন, সাউন্ড বাড়াই দেন। Long time ago, the city of Hamburg in Germany faced a great
faced a great problem. এর বাংলা বলেন। অনেকদিন আগে জার্মানির হ্যামবুর্গ শহরে এক বিরাট সমস্যার সম্মুখীন হয়েছিল। It touched the hearts of the people. নো, আমি এইটা দেখে দেখে পড়তে বলছি, আপনি কোথা থেকে পড়ছেন? ইট বিকেম ফুল অফ র্যাটস, এইটুকের বাংলা কি বলেন? এই দেখেন স্ক্রিনের দিকে তাকান, ইট বিকেম ফুল অফ র্যাটস, এইখানে পড়েন। আপনি অন্য কোথাও থেকে নামিয়ে নিয়েছেন ইনস্ট্যান্টলি আপনার ফোনে, এইটা দেখে দেখে পড়ুন। ইট বিকেম ফুল অফ র্যাটস, অর্থাৎ ওই শহরে ইঁদুরে ভরে গিয়েছিল। কোন টেন্স এটা বলেন তো? ইঁদুরে ভরে গিয়েছিল। হ্যাঁ, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। ইট বিকেম ফুল অফ র্যাটস। দি পিপল অফ টাউন, হ্যাঁ পড়ুন, দ্য পিপল। মেয়রকে বললো ব্যাপারে, তারা বললো মেয়রের ইঁদুরের সম্পর্কে কিছু একটা কাজ করেন, কিছু একটা করে না। দ্য মেয়র কল্ড এ মিটিং অফ দ্য কাউন্সিল, কাউন্সিলদের মিটিং ডাকলো, মানে মিটিং কল করলো। দ্য মেয়র কাউন্সিলর অ্যাবাউট দ্য প্রবলেম, এবং মেয়র এবং কাউন্সিলররা এই ব্যাপারে মিটিং। তারপর পড়ুন। হলো মেয়র বললো কাম ইন, ভিতরে আসুন। দ্য স্ট্রেঞ্জার এন্টার্ড টু দ্য হল, এবং আগন্তুক তখন প্রবেশ করলো। তখন হলে প্রবেশ করলো। আগন্তুক কি করলো? তখন সে হলে প্রবেশ করলো। অর্থাৎ এখানে স্ট্রেঞ্জার মানে হচ্ছে আগন্তুক। স্ট্রেঞ্জার শব্দের অর্থ হচ্ছে আগন্তুক। আমরা এই নতুন শব্দগুলো কিন্তু একটু ভালো করে পড়বো, কারণ এই নিউ ওয়ার্ডস গুলো আমাদের যদি জানা থাকে তাহলে আমাদের কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, স্ট্রেঞ্জার শব্দের অর্থ হচ্ছে আগন্তুক। স্ট্রেঞ্জার, হ্যাঁ স্ট্রেঞ্জার। আমি একটু ট্রাই করবো স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ট্রাই করতে পারেন। এখানে ট্রাই করবেন এইভাবে, নতুন একটা দিব, প্যাসেজ দিব, এটা পড়তে পারবেন। দেখেন, মাউন্ট এভারেস্ট হিমালয়ের সর্বোচ্চ চূড়া। এটা নীলুপাপা একটু পড়বেন প্লিজ, নীলুপাপা পড়ুন। মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ চূড়া জর্জ এভারেস্টের নামে। এখান থেকে পড়ুন ইংলিশটা। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য হিমালয়াস। হ্যাঁ, নীলুপাপা পড়বেন প্লিজ, আপা একটু পড়ুন। ইট ওয়াজ নেমড আফটার জর্জ এভারেস্ট। জি, Mount Everest is the highest peak in the Himalayas. হাইয়েস্ট, হ্যাঁ হাইয়েস্ট। হ্যাঁ, সাউন্ডটা বাড়িয়ে দিন আপনার ফোনে, তাহলে ভালো শুনবে। সর্বোচ্চ চূড়া। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, আপনার ওখানে সাউন্ড বাড়িয়ে দিয়ে পড়ুন। হ্যাঁ পড়ুন। মাউন্ট এভারেস্ট হিমালয়ের সর্বোচ্চ চূড়া। It was remained after it was remained after the name Everest. it was named after Garrison. না, এটা হচ্ছে জর্জ এভারেস্ট, জর্জ এভারেস্ট, জর্জ এভারেস্ট। নেমড আফটার, দেখেন অনেক ভালো প্রশ্ন করেছেন। নেমড আফটার, প্লিজ নেমড আফটার, এই নেমড আফটার এটা একটা ফ্রেজ। হ্যাঁ, নেমড আফটার, নেমড আফটার, নেম আফটার মানে হচ্ছে নামকরণ করা। নেমড আফটার এটা একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে নামকরণ করা। ইট ওয়াজ নেমড আফটার, এটা নামকরণ করা হয়েছিল জর্জ এভারেস্ট, অ্যান ইংলিশ ম্যান, একজন ইংরেজ, তার নাম ছিলেন জর্জ এভারেস্ট। জর্জ তার নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছিল। ইট ওয়াজ ওভার 229,000 ফিট হাই, এটার উচ্চতা ছিল 29,000 ফিট। Many people tried to conquer the mountain but could not. অনেকেই কিন্তু এটা জয় করার চেষ্টা পারেনি। হ্যাঁ, তারপর পড়ুন। many of them Many of them lost their lives. অনেকে তাদের জীবন হারায়। হ্যাঁ, অনেকে তাদের জীবন হারায়। Hillary and dancing and land and the expedition, হ্যাঁ। হিলারি এবং চেঞ্জিং একটি অভিযান পরিচালনা করেন। এটা হচ্ছে আউট অন মার্চ
তারা 1953 সালে 10ই মার্চ তারা যাত্রা করেন। After 2 months of difficult climbing the wall, where they to reach the top. 2 মাসের পর তারা পৌঁছতে সক্ষম হন। Am I right? Yes, you are right. তারপর পড়ুন, they were able to reach the top. কোথায় গেছিলাম? এই যে they felt extremely Extremely. They felt extremely when they are তাদের অনেক ভালো লাগছিল, তাদের অনেক ভালো লাগছিল তখন তারা দাঁড়িয়েছিলেন। তারপর কি হবে? Though they went down in the history as the conquerors of Everest, তারা ছিলেন ইতিহাস। ধন্যবাদ, অনেক ভালো পড়েছেন। আপা কিছু বলবেন? আপার কোনো ফিলিংস প্রকাশ করতে চেয়েছিলেন, আপা কিছু বলবেন শেষের দিকে? হ্যাঁ হ্যাঁ, আপনার কোনো ফিলিংস আপনি প্রকাশ করতে চেয়েছিলেন, কিছু বলবেন প্লিজ? আচ্ছা না, আমি শেষ করব একটু পরে, আমি অ্যাডভার্বটা দেখিয়ে শেষ করব, একটু বলবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, আর যদি আপনি পার্সোনালি বলেন তো হোয়াটসঅ্যাপে বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন, এইখানে আমি আরেকটা প্যাসেজ দেখাচ্ছি, এটা হোমওয়ার্ক হিসাবে থাকবে। এই হোমওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ, এই হোমওয়ার্কটা আপনারা একটু বাসায় বসে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ওকে ওকে, এই বিষয়টা আপনি একটু সবাই দেখবেন। স্বাস্থ্যই সম্পদ, আমি গত ক্লাসে এটা দেখিয়েছিলাম। এইখান থেকে আপনারা আরো অনেক বাক্য করবেন। এখানে নিচে আরো একটা প্যাসেজ আপনাদেরকে দিয়ে রাখছি, যে শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু বর্তমান সময়ে শিক্ষার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। দারিদ্র, শিক্ষার মানের অভাব এবং আধুনিক প্রযুক্তির অভাবে অনেক শিশু স্কুল থেকে ঝরে পড়ছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে শিক্ষার অবস্থা এখন অনেক পিছিয়ে, অনেক নাজুক। সরকার এবং বিভিন্ন সংস্থা শিক্ষার হার বাড়ানোর জন্য কাজে ফিরছে। দেখেন এইখানে যে কাজে ফিরছে, তাই না? বিনামূল্যে স্কুল কলেজে পোশাক, মধ্যাহ্ন ভোজ সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে। এই বাক্যগুলো থেকে যখন আপনি ইংলিশ করবেন, education is the backbone of a nation, however in recent times there are many challenges in the field of education. এই যে বাক্যগুলা, এর ভিতরে অ্যাডভার্ব কোনটা কোনটা এটা খুঁজে বের করে এর নিচে আপনি মার্কার দিয়ে মার্ক করবেন। এইভাবে আপনি মার্ক করবেন। যদি এই ব্যাকবোনটা এটা মনে করেন আপনি অ্যাডভার্ব হতে পারে, সেটা একটু মার্ক করবেন। অ্যাডভার্বটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, কারণ আমি অ্যাডভার্ব নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ কাকে বলে, অ্যাডভার্ব কত প্রকার ও কি কি, অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব একটি পার্টস অফ স্পিচ যা একটি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে। এটি কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে এবং কি পরিমাণে এই প্রশ্নগুলোর উত্তর দেয়, দ্যাট ইজ কল অ্যাডভার্ব। An adverb is word that describes a verb, adjective, or another adverb. Adverbs mainly modify manner, place, time, frequency, etc. It answers questions like when, where, how, in what way, and so to extent. একেবারে সহজভাবে মনে রাখবেন, ভার্বের আশেপাশে যে থাকে তাকে অ্যাডভার্ব বলে, ভার্বের আগে বা পরে যে থাকে তাকে অ্যাডভার্ব বলে। এইখানে দেখেন একটা বাক্য আমি একটু দেখাবো, দ্য গার্ল স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। কি বললাম? দ্য গার্ল স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। বালিকাটি খুব ফ্লুয়েন্টলি, খুব সাবলীল ভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে ইংরেজিতে কথা বলে। এখানে অ্যাডভার্ব হচ্ছে, ভার্ব কোনটা? স্পিক্স। এখানে ভার্ব কোনটা? স্পিক্স, একটু মনে রাখবেন। আর স্পিক্স এই ভার্বের পরেই যে ব্যক্তি বসেছে তাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। তাকে কি বলা হচ্ছে? অ্যাডভার্ব। ভার্বের আগে অথবা পরে, ভার্বের ডাইনে অথবা বায়ে অ্যাডভার্বকে আমরা দেখতে পাই। এখানে ফ্লুয়েন্টলি বর্ণনা করেছে, দ্য গার্ল কিভাবে ইংলিশে কথা বলে, ফ্লুয়েন্টলি কথা বলে। এই ফ্লুয়েন্টলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। দ্য টি ইজ ভেরি হট, একটু ভালোভাবে দেখুন, অন্তত ধারণাটা নিয়ে রাখেন। দ্য টি ইজ ভেরি হট, চা এখানে গরম।
এই দেখেন এখানে ইজ হচ্ছে ভার্ব। এখানে ভার্ব কোনটি? এই বাক্যে ইজ। এই বাক্যে ভার্ব কোনটি? ইজ। দি টি ইজ ভেরি হট। এই ভেরি ভার্বের পরেই কিন্তু ভেরি রয়েছে, এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। ভার্বের আগে বা পরে, ভার্বের আশেপাশে যে লোক ঘুরতে থাকে তাকে অ্যাডভার্ব বলে। ভার্ব এবং অ্যাডভার্ব এরা হচ্ছে খালাতো বা মামাতো বা ফুফাতো ভাই। মনে রাখবেন এরা এরা একজন আরেকজনকে ছাড়া মামা ভাগ্নের মতো একজন আরেকজনের পাশাপাশি থাকে। বলছে ভেরি বর্ণনা করছে চাটা কেমন গরম, খুব গরম। এখানে এটা হচ্ছে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের প্রকারভেদ দেখেন, অ্যাডভার্বের কয়েকটা প্রকার রয়েছে। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ নেগেটিভ অথবা নেগেটিভ অ্যাডভার্ব, অ্যাফার্মেটিভ অ্যাডভার্ব। আমরা সহজে মনে রাখবো এম পি টি, ম্যানার প্লেস টাইম, এগুলা পাশাপাশি বসাতে কিভাবে আমরা একটু দেখতে পারবো। তো অ্যাডভার্ব অফ টাইম, যে অ্যাডভার্ব কোনো কিছু কখন কোন সময়ে ঘটে তার বর্ণনা করে তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। আজকে আমি যে পড়াটা দিচ্ছি এইখান থেকে আপনারা অ্যাডভার্ব খুঁজে খুঁজে বের করবেন এইসব বাক্যে কোনগুলা অ্যাডভার্ব। কোনগুলা অ্যাডভার্ব। এই যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, poverty, lack of quality education and the absence of modern technology are causing many children to drop out school. Particularly in rural areas, the states of education is still far behind. এখান থেকে কোন বাক্যে কোন সেন্টেন্সে কোনটা অ্যাডভার্ব খুঁজে বের করার চেষ্টা করতে হবে। আমি একটা ক্লাসে বলেছিলাম আপনাদেরকে সেন্টেন্স অ্যানালাইসিস করা শিখতে হবে, বাক্য বিশ্লেষণ করা শিখবেন, আপনি ইংলিশে কথা বলা শিখে গেছেন। আমি আরেকটা শীট আজকে দিব, এখান থেকে নতুন কনজুগেশন অফ ভার্বের একটা শীট তৈরি করেছি। দেখেন কস্ট মানে মূল্য, কস্ট কস্ট কস্ট। কাট মানে কেটে ফেলা, কাট কাট কাট। ডু ডিড ডান, ড্র ড্রিউ ড্রন। ড্রিম মানে স্বপ্ন দেখা, ড্রিম শব্দের অর্থ কি হবে? স্বপ্ন দেখা। ড্রিমড ড্রিমড। মনে রাখবেন ড্রাইভ ড্রোভ ড্রিভেন। তারপর ইট এট ইটেন, ফল মানে পড়ে যাও, ফল ফেল ফলেন। এই বাক্যগুলো দিয়ে আপনাদেরকে বাক্য তৈরি করতে হবে। শুধু মুখস্থ করে রেখে দিবেন, 3 দিন পরে দেখবেন আপনার মনের ভিতরে একটা ওয়ার্ডও থাকবে না, কাজ করবে না। এগুলা দিয়ে বাক্য রচনা করবেন। তো বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, যে অ্যাডভার্ব কোনো কিছু কখন কোন সময় ঘটেছে তা বর্ণনা করে তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। যেমন দেখেন আই উইল গো টু দা ভার্সিটি, আই উইল গো টু দা ইউনিভার্সিটি টুডে। আমি আজ বিশ্ববিদ্যালয়ে যাব। কখন যাব? আজ যাব। তবে অনেক সময় অ্যাডভার্ব বাক্যের শেষেও বসতে পারে। আবার এই যে দেখেন আমার যে কথাটা বলেছিলাম সেটা এই বাক্যে সঠিক রয়েছে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, স্পিক হচ্ছে ভার্ব, তার বাম পাশে বসেছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ প্লেস জায়গা বুঝাচ্ছে, যেমন আই উইল গো আপ স্টেয়ার্স টু সি হার, আমি দেখতে উপরে যাব, উপরের তলায়, উপরের দিকে। আপ স্টেয়ার, ডাউন স্টেয়ার নিচতলা। আই লাইক টু হ্যাভ মাই লাঞ্চ হেয়ার, দে আর সিটিং আন্ডার দ্য ট্রি, দে আর সিটিং আন্ডার দ্য ট্রি। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার মানে হচ্ছে কাজের ধরন। অ্যাডভার্ব অফ ডিগ্রি, এটা আপনারা একটু পড়ে রাখবেন কাইন্ডলি। এখান থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো, জানতে পারবো। পার্টস অফ স্পিচটা খুব ভালো করে শিখতে হবে, টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ। So that's all for today. See you in the next class. Assalamu alaikum to everyone. Allah Hafiz. Good night.